ওকে, তাহলে আমরা শুরু করি। কালকের ক্লাসের কন্টিনিউয়েশন হিসেবে বলছি। লক্ষ্য করে দেখবে গতকালকের ক্লাসে আমরা একটা থট এক্সপেরিমেন্ট দিয়ে ক্লাসটা শেষ করেছিলাম এবং আমরা বলেছিলাম যে যদি এরকম একটা সিচুয়েশন হয় যেখানে আমরা আমাদের কাছে কতগুলো ডিসচার্জ আয়ন থাকে এবং সেই ডিসচার্জ আয়নের সাথে অ্যাসোসিয়েটেড যে ওয়ার্ক অফ চার্জিং, সেই ওয়ার্ক অফ চার্জিংকেই আমরা এসেনশিয়ালি গিভস ফ্রি এনার্জি অফ আয়ন আয়ন ইন্টারাকশন হিসেবে বলবো। যদি সত্যি সত্যি এক মোল আয়ন থাকে তাহলে এই গিভস ফ্রি এনার্জি চেঞ্জ অ্যাসোসিয়েটেড উইথ দিস আয়ন আয়ন ইন্টারাকশন, যেটা নাকি ওয়ার্ক অফ চার্জিং, তাকে আমরা করসপন্ডিং কেমিক্যাল পোটেনশিয়াল অফ আয়ন আয়ন ইন্টারাকশন করে বলতে পারবো, প্রোভাইডেড এক মোল আয়ন নিয়ে আমরা কাজ করছি। তাহলে এসেনশিয়ালি ডেল্টা জি অফ আয়ন আয়ন ইন্টারাকশনকে আন্ডার দ্য কন্ডিশন যে এক মোল আয়ন আছে সেরকম একটা সিচুয়েশনে আমরা ডেল্টা জি অফ আয়ন আয়ন ইন্টারাকশনকে আমরা নিয়ে যেতে পারবো আমাদের কোথায় না করসপন্ডিং তোমার কেমিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জের সাথে আমরা তাকে অ্যাসোসিয়েট করতে পারবো। তাহলে এই যে অ্যাসোসিয়েশনটা যেখানে আমরা কেমিক্যাল পোটেনশিয়ালকে নিয়ে আসতে পারছি, সেই অ্যাসোসিয়েশনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ইভেনচুয়ালি আমরা যেহেতু চাইছি যে আমাদের কাছে একটা থার্মোডিনামিক ডেসক্রিপশন থাকুক এবং সেই থার্মোডিনামিক ডেসক্রিপশনটাকে ব্যবহার করে আমরা যেহেতু চাই যে আমরা তোমার মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট বার করি, তাহলে সেই মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটা বার করতে গেলে এই ধরনের একটা থার্মোডিনামিক ডেসক্রিপশন আমাদের প্রয়োজন। এই প্রয়োজনীয়তাটার কথা মাথায় রেখে আমরা তাহলে এবার ক্যালকুলেট করার চেষ্টা করি যে এই যে কেমিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জ ডিউ টু সাম আয়ন আই, হ্যাঁ, কোনো এক ধরনের আয়ন আই এর জন্য এই আয়ন আয়ন ইন্টারাকশনের ক্ষেত্রে যে কেমিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জ হবে সেই কেমিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জটা কতটা। এবং এটা করতে গিয়ে আমরা ধরে নিই যে আমরা কোনো একটা স্পেসিফিক আয়নিক স্পিসিস, ধরো আমরা কোনো একটা ইলেকট্রোলাইট নিয়েছি সোডিয়াম ক্লোরাইড বা অন্য কোনো কিছু একটা, তাতে যে কোনো একটা আয়নকে সোডিয়াম আয়ন অথবা ক্লোরাইড আয়ন, তাকে আমরা কোনো একটা স্পিসিস আই বলে রিপ্রেজেন্ট করছি এবং এই আয়ন এই 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 পার্টিকুলার স্পিসিস আইটাকে আমরা রেফারেন্স আয়ন হিসেবে ধরে নিয়ে আমরা বাকি ক্যালকুলেশনটুকু করব। ঠিক আছে? সো দ্যাট, তার মানে আমাদের ঘটনাটা এরকম ভাবে আমরা ভাববো যে ডেল্টা মিউ ফর আয়ন আয়ন ইন্টারাকশন ইজ বিং ক্যালকুলেটেড, এটাকে ক্যালকুলেট করা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট আয়নিক স্পিসিস আই এর জন্য এবং সাইমালটেনিয়াসলি এই জিনিসটা কনসিডার করা হচ্ছে যে এরকম ধরনের একটা আয়ন আমাদের প্রেজেন্ট আছে হচ্ছে এমন ভাবে যেটা এক মোল আছে, সো দ্যাট আমরা তোমার গিভস ফ্রি এনার্জি চেঞ্জকে ডিরেক্টলি অ্যাসোসিয়েট করতে পারছি উইথ দ্য চেঞ্জ ইন কেমিক্যাল পোটেনশিয়াল। ওকে, এইবার এই জায়গাটাতে দাঁড়িয়ে তাহলে আমরা যদি এইভাবে ব্যাপারটাকে ভাবি যে কোনো একটা এরকম রেফারেন্স আয়ন আছে একা সলিউশনে এবং বাকি সমস্ত আয়নগুলো ইজ ইন এ স্টেট অফ জিরো চার্জ। হ্যাঁ, এইবার আমরা তাকে চার্জিং করব, সেই চার্জিং করার প্রক্রিয়াটার সাথে অ্যাসোসিয়েটেড যে ওয়ার্কটা সেই ওয়ার্কটাই আমরা ক্যালকুলেট করব। তাহলে এই চার্জিং প্রক্রিয়ার সাথে অ্যাসোসিয়েটেড ওয়ার্কটা যদি আমার ক্যালকুলেট করতে হয়, তাহলে আমরা যদি ধরে নিই যে এই রেফারেন্স আয়নটা, যে রেফারেন্স আয়নটার একটা রেডিয়াস আছে, এটা আমি এবার কনসিডার করছি। আমি তার মানে রেফারেন্স আয়নটাকে 0.5 পয়েন্ট চার্জ হিসেবে আমি তাকে কনসিডার করছি না। তার মানে আমি সেই রেফারেন্স আয়নটার একটা রেডিয়াস আছে, মানে আমি আমার ক্যালকুলেশনটাকে একটু একটু বেটার করার চেষ্টা করছি পয়েন্ট চার্জ না ধরে। ওকে, তাহলে যদি আমি ধরে নিই যে সেই রেফারেন্স আয়নটার কোনো একটা রেডিয়াস আছে আড়াই, হ্যাঁ, তাহলে কোনো একটা অবস্থায় জিরো চার্জ থেকে ফাইনাল চার্জ জেড আই ই পৌঁছতে গেলে তাকে যে পরিমাণ কাজ করতে হবে, যে পরিমাণ ওয়ার্ক আমাকে বাইরে থেকে সাপ্লাই করতে হবে, এই ওয়ার্ক অফ চার্জিং, সেই ওয়ার্ক অফ চার্জিংটাকে আমি ধরে নিলাম ডব্লিউ। এখন এখন তার মানে আমার সাথে আমি যেহেতু শুরু থেকেই বলছি যে এক মোল আয়ন নিয়ে কাজ করার সুবিধা হচ্ছে যে গিভস ফ্রি এনার্জি চেঞ্জটাকে আমি অ্যাসোসিয়েট করতে পারবো কেমিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জের সাথে। তাহলে যেহেতু আমার এই ওয়ার্কটা ডাব্লু, কোন ওয়ার্কটা না, এরকম একটা কোনো রেফারেন্স আয়নকে চার্জ করতে গেলে যে পরিমাণ এনার্জি আমাকে বাইরে থেকে সাপ্লাই করতে হয়, এই সাপ্লাইয়ের এনার্জিটাকে আমরা ফর আ সিঙ্গল আয়ন রিপ্রেজেন্ট করছি বাই দ্য সিম্বল ডব্লু। এবার যদি আমার কাছে এক মোল আয়ন থাকে তাহলে করসপন্ডিং যে ওয়ার্কের চেঞ্জটা, সেই ওয়ার্কের চেঞ্জটা যেটাকে আমরা কেমিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জের সাথে অ্যাসোসিয়েট করছি এক মোল আছে বলে, সেটা তাহলে নিশ্চয়ই অ্যাভোগাড্রো সংখ্যা টাইমস ডব্লিউ, কারণ এক মোল আয়ন মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ আয়নস। এবার দেখো সিম্পল, আমাদের একদম ইলেভেনে পড়ায় খুব স্বাভাবিক একটা ইলেকট্রোস্ট্যাটিক্স এর একটা প্রিন্সিপল বলে যে আমাকে যদি কোনো একটা কন্ডাক্টিং মেটেরিয়ালকে চার্জ করতে হয়, কোনো একটা কন্ডাক্টিং মেটেরিয়ালকে আমাকে যদি চার্জ করতে হয়, তাহলে তার সাথে অ্যাসোসিয়েটেড ওয়ার্কটা কতটা হবে।
সেটা দেখবে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে ব্যবহার করতাম একটা খুব সিম্পল ফর্মুলা। সেই ওয়ার্কটার ভ্যালু হয় হচ্ছে সেই কন্ডাক্টরটা যে পরিমাণ চার্জ অ্যাকোয়ার করলো এবং সেই কন্ডাক্টরটার করসপন্ডিং ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালটা। মানে এবার তাহলে ভাবো আমাদের কাছে কন্ডাক্টরটা কে। আমাদের কাছে এই কন্ডাক্টিং মেটেরিয়ালটা হচ্ছে একটা আয়ন। সে কতটা চার্জ অ্যাকোয়ার করলো, সে কতটা চার্জ গ্রহণ করলো, সে জেড পরিমাণ চার্জ গ্রহণ করলো এবং তার সাথে অ্যাসোসিয়েটেড ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল কত সেটাও আমরা জানি অলরেডি, সেটা হচ্ছে সাই। তার মানে আমি ডব্লিউ এর একটা এক্সপ্রেশন, এই ইলেকট্রোস্ট্যাটিক্সের এই সাধারণ ফর্মুলাটাকে ব্যবহার করে আমরা ডব্লিউ এর কিন্তু একটা এক্সপ্রেশন আমরা বার করে ফেলতে পারবো। তাহলে সেই ডব্লিউ এর এক্সপ্রেশনটা কি হবে না, ডব্লিউ কে আমি লিখতে পারবো হাফ টাইমস জেড টাইমস সাই। তাহলে আমি যদি ডব্লিউ এর এই এক্সপ্রেশনটা এইখানে বসাই, সাবস্টিটিউট করি, তাহলে আমার ডেল্টা মিউ ফর আয়ন আয়ন ইন্টারাকশন ফর দ্য আয়নস অফ ith কাইন্ড, তার 1 মোল আছে। তাহলে সেইখানে ডব্লিউ এর জায়গায় আমি হাফ টাইমস জেড টাইমস সাই আমি বসিয়ে দিলাম। এবার নোটিস করো যে এই যে সাইটা সেটা কি, সেটা তো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। কার? ওই আয়নটার জন্য যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল হয়েছে। কিসের জন্য আয়নটার উপর কিসের জন্য ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল? ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স বাই আদার আয়নস, যে অন্যান্য অন্যান্য যে আয়নগুলো আছে তাদের জন্য যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডটা তৈরি হয়েছে, সেই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের জন্য যে ওই রেফারেন্স আয়ন আইটার ওপর যে ফিল্ডটা পড়েছে সেইটা হচ্ছে বেসিক্যালি তার মানে আমার ওই সাইটা। তার মানে লক্ষ্য করো, যেহেতু আমার সেন্ট্রাল বা রেফারেন্স আয়নটাকে যেহেতু আমি এই পরিমাণ চার্জ জেড দিয়ে চার্জ করছি, তাহলে এই চার্জিং প্রসেসটা নির্ভর করছে আমার অন্যান্য আয়নগুলোর জন্য যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালটা সেই আয়নটা রেফারেন্স আয়নটার উপরে যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালটা পড়েছে। তাহলে আমি যদি ভাবি যেভাবে আমি চার্জ করছি, দেখো প্লাস জেড টাইমস চার্জ দিচ্ছি, তার মানে সেই সমস্ত আয়নগুলো যার জন্য এই ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালটা তৈরি, তাহলে নিশ্চয়ই তারা নেগেটিভ আয়ন, তাই না? তাদের কাউন্টার আয়ন। তার মানে আমি পরিষ্কার কথায় বলতে পারি যে এখানে যে সাইটা তার মানে আমরা ব্যবহার করছি, সেই সাইটা আসলে ইজ দ্য সাই ইজ দ্য ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ডিউ টু দ্য করসপন্ডিং আয়নিক ক্লাউড। তার মানে ওই সাইটা আসলে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য আয়নিক ক্লাউড, আয়নিক অ্যাটমসফিয়ারটার প্রেজেন্সের জন্য যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালটা আছে। তার মানে সেই ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালটার ভ্যালুটা যদি আমি বসাই, আমি সাইয়ের জায়গায় যদি সিম্পলি সাই ক্লাউড বসাই, তাহলে আমি যে এক্সপ্রেশনটা পাবো ফর দ্য ডেল্টা মিউ অর দ্য চেঞ্জ ইন দ্য আয়ন আয়ন ইন্টারাকশনের জন্য যে চেঞ্জ ইন দ্য কেমিক্যাল পোটেনশিয়াল ফর আয়নস অফ দ্য ith কাইন্ড, তার চেহারা হবে এরকম। তাহলে যে যে রিলেশনশিপটা আমরা বার করলাম ডেল্টা মিউ এর, এই যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপের মধ্যে লক্ষ্য করে দেখো আমাদের যে ইনফরমেশনটা অলরেডি চলে আসছে, সেটা হচ্ছে আয়নিক অ্যাটমসফিয়ার বা আয়নিক ক্লাউডের সাথে অ্যাসোসিয়েটেড ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালটা, যে পোটেনশিয়ালটার ভ্যালু কিন্তু আমাদের আগে থেকে জানা। আমরা জানি যে সেই সেই পোটেনশিয়ালটা হচ্ছে এমন কিছুর জন্য, এমন কতগুলো কাউন্টার আয়নের জন্য, যে কাউন্টার আয়নগুলো রেফারেন্স আয়নের রেসপেক্টে, রেফারেন্স আয়নের তুলনায় যদি আমি দেখি, তাহলে রেফারেন্স আয়নের রেসপেক্টে যারা এক্স্যাক্টলি সেম ম্যাগনিটিউড অফ চার্জ ক্যারি করে, বাট তাদের চার্জটার সাইনটা এক্স্যাক্টলি অপোজিট। তাহলে রেফারেন্স আয়ন যদি জেড পরিমাণ চার্জ ক্যারি করে, তাহলে আমার এই করসপন্ডিং আয়নিক ক্লাউডটা মাইনাস জেড পরিমাণ চার্জ ক্যারি করবে এবং দ্যাট ইজ প্লেসড এট এ ডিস্টেন্স। কোথায়? আমরা স্যার তার থিকনেস আমরা গতকালকের ক্লাসে বার করেছি। তার থিকনেস কত ছিল? তার থিকনেস ছিল বেসিক্যালি কাপ্পা ইনভার্স, যেটাকে আমরা দ্বিবাহুকের লেন্থ বলে গত ক্লাসে আমরা বলেছিলাম। তাহলে এই অবস্থায় আমি যদি সাই ক্লাউডের গতকালকের ক্লাসে বার করা এক্সপ্রেশনটাকে এখানে ব্যবহার করি, তাহলে আমার সিম্পলি দ্য চেঞ্জ ইন কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য আয়নস অফ ith কাইন্ড ডিউ টু দ্য আয়ন আয়ন ইন্টারাকশন, তার যে ফাইনাল ফর্মটা দাঁড়াবে সেটা হচ্ছে এটা। তাহলে লক্ষ্য করো, তাহলে ডিভাই হুকেলের যে এই মডেলটা, যেটা একটা আয়নিক ক্লাউড মডেল বলতে পারি, আয়নিক অ্যাটমসফিয়ারের মডেল বলতে পারি, তাহলে এই ধরনের কোনো একটা মডেল আমাকে যেটা দিল সেটা হচ্ছে একটা থার্মোডিনামিক কোয়ান্টিটির সাথে একটা অ্যাসোসিয়েশন তৈরি করে দিল। তাহলে এই যে রিলেশনশিপটা আমরা পেলাম, দিস রিলেশনশিপ ইজ ওয়ান অফ দ্য ভেরি প্রিলিমিনারি রিলেশনশিপ। সেটা একটা খুব শুরুর একটা রিলেশনশিপ। হ্যাঁ, যে রিলেশনশিপটা বেসিক্যালি এক ধরনের বলতে পারো কানেকশন ইন বিটুইন দ্য বেসিক ডিভাইহুকেল মডেল, যে মডেলের মধ্যে নানান রকম অ্যাপ্রক্সিমেশন, নানান রকম অ্যাজাম্পশন আছে, এবং থার্মোডিনামিক প্রিন্সিপলের সাথে। তার মানে এই রিলেশনশিপটা এমন এক ধরনের রিলেশনশিপ
যে রিলেশনশিপটা আমাদেরকে সাহায্য করবে থার্মোডিনামিক্সের সাথে ডিবাই-হুকেল থিওরির একটা কানেকশন এস্টাবলিশ করার জন্য। তাহলে এই রিলেশনশিপটাতে পৌঁছানোর জন্য, এই রিলেশনশিপটাতে আমরা রিচ করার জন্য যে জিনিসগুলো করেছি, সেই জিনিসগুলো হচ্ছে এসেনশিয়ালি একটা সিরিজ অফ সিকোয়েন্স অফ অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। সেই জায়গায় এসে দাঁড়ানোর পরে আমরা কতগুলো কনক্লুসিভ জিনিস আমরা দেখতে পেয়েছি, কতগুলো কনক্লুশন আমরা ড্র করেছি। তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট, খুব ভাইটাল একটা কনক্লুশন ছিল। একটা ছিল হচ্ছে এরকম যে আয়নিক অ্যাটমসফিয়ারের চার্জ এক্স্যাক্টলি অপোজিট ইন সাইন বাট ইকুয়াল ইন ম্যাগনিটিউড উইথ দ্য চার্জ অ্যাজ দ্যাট ক্যারিড বাই দ্য রেফারেন্স আয়ন। এটা একটা ইম্পর্ট্যান্ট কনক্লুশন ছিল। দ্বিতীয় আরেকটা কনক্লুশন ছিল ডিবাই-হুকেল মডেলের, সেটা হচ্ছে যে আমরা অ্যাবসলিউটলি কোয়ান্টিটেটিভলি, মানে একদম ভ্যালু সমেত এই আয়নিক অ্যাটমসফিয়ারটার থিকনেসটাকে এস্টিমেট করতে পেরেছিলাম, এবং সেই থিকনেসটাকে আমরা পরবর্তীকালে, যেটাকে আমরা ডিবাই-হুকেল লেন্থ বলি, আমরা সেটাকে বার করেছিলাম টু বি কাপ্পা ইনভার্স। যেহেতু কাপ্পা এই কোয়ান্টিটিটা দেখবে আমাদের অলরেডি জানা একটা কোয়ান্টিটি, যেহেতু আমাদের ইলেকট্রোলাইটটাকে ফিক্স করে দিলে কোন সলভেন্টে আমি ইলেকট্রোলাইট সলিউশনটাকে তৈরি করেছি সেই সলভেন্টটা আমার যদি বলে দিই, তাহলে এই সমস্ত কথাগুলোকে বলে দেওয়ার পরে তাহলে যেহেতু কাপ্পাটা ফিক্সড হয়ে যায়, তাহলে আমাদের ক্ষেত্রে ডিবাই-হুকেল লেন্থ বা থিকনেস অফ দ্য আয়নিক অ্যাটমসফিয়ার ফর এ গিভেন ইলেকট্রোলাইট সলিউশন কিন্তু জানা। তার মানে এই রকম কতগুলো নোন কোয়ান্টিটির সাপেক্ষে আমরা কতগুলো এই রকম ধরনের দুটো মেজর কনক্লুশনে আমরা পৌঁছেছি। আরেকটা, এটাকে ঠিক কনক্লুশন হয়তো সেইভাবে বলা যায় না, আরেকটা জিনিস যেটাকে ধরো এক ধরনের অ্যাপ্রক্সিমেশন বা অ্যাজাম্পশন অবভিয়াসলি বলা যেতে পারে, সেটা হচ্ছে এরকম যে অ্যাটলিস্ট আমরা যত দূর অব্দি এসছি তত দূর অব্দি আসতে গিয়ে আমাদেরকে সমস্ত জায়গাতে একটা জিনিসকে কনসিডার করে আসতে হয়েছে, যে ইলেকট্রোলাইট সলিউশন নিয়ে আমরা কাজ করছি সেই ইলেকট্রোলাইট সলিউশনটা কিন্তু এক্সট্রিমলি ডাইলুট। তার মানে একটা এরকম কনক্লুশন, এই ধরনের একটা অ্যাসাম্পশন থেকে পৌঁছানো যেতে পারে যে এই ধরনের ডিবাই-হুকেল মডেলের মতন কোনো একটা মডেল এটা ভ্যালিড হবে অনলি ফর দ্য কেস অফ ডাইলুট সলিউশনস। যদি সলিউশনটা কনসেন্ট্রেটেড হয়ে যায়, যদি সলিউশনটা কনসেন্ট্রেটেড হয়ে যায়, তাহলে নাম্বার ডেন্সিটি অফ আয়ন যেহেতু বেড়ে যাবে, নাম্বার ডেন্সিটি অফ আয়ন বেড়ে গেলে এইরকম আয়নিক অ্যাটমসফিয়ারের স্ট্রাকচার, যে স্ট্রাকচারটার উপর ভিত্তি করে আমরা পুরো আলোচনাটা এতদিন ধরে করেছি, সেই স্ট্রাকচারটা কতটা সঠিক থাকবে, যেরকম ভাবে আমরা ভাবছি সেই রকম স্ট্রাকচার কতটা আমরা রাখতে পারবো, সেটা কিন্তু সন্দেহের জায়গায় চলে যাবে। তার মানে ডিবাই-হুকেল থিওরিকে বা এই ধরনের কোনো মডেলকে আমার যদি মানে নিঃসন্দেহভাবে অ্যাপ্লাই করতে হয় কোনো একটা ইলেকট্রোলাইটিক সলিউশনের জন্য, তাহলে এটাই বাঞ্ছনীয়, এটাই মানে এক্সপেক্টেড, বা এটাই আমরা সবসময় চেষ্টা করব যে সেই ইলেকট্রোলাইট সলিউশনটা যাতে ডাইলুট একটা ইলেকট্রোলাইট সলিউশন হয়। এখন প্রশ্ন হলো যে তার মানে লক্ষ্য করো, আমরা কোনো একটা পদ্ধতি দিয়ে, আমরা কোনো রকম একটা আহ, তোমার মেকানিজম বলো, কোনো একটা পদ্ধতি বলো, তাই দিয়ে আমরা এমন একটা রিলেশনশিপে এসে পৌঁছেছি, যে কথাটা একটু আগেও বললাম, যে রিলেশনশিপটা আমাদের এক ধরনের এমন রিলেশনশিপ যেটা থার্মোডিনামিক্সের সাথে ডিবাই-হুকেল মডেলের একটা কানেকশন। এখন প্রশ্ন হলো যে এই ধরনের কোনো একটা রিলেশনশিপকে তো আমরা টোটালি থিওরিটিক্যাল একটা স্ট্যান্ড পয়েন্ট থেকে, একটা থিওরিটিক্যাল ভিউ পয়েন্ট থেকে আমরা ডিরাইভ করেছি, তাই না? তাহলে যেহেতু এরকম ধরনের একটা রিলেশনশিপ একটা থিওরিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট বা ভিউ পয়েন্ট থেকে ডিরাইভ, এর সত্যতা মানে এর ভ্যালিডিটি, এটাকে তো আমাদের যাচাই করতে হবে। এটা কতটা ভ্যালিড, এটা রিয়েলিটির সাথে, একটা জেনুইন সলিউশনের সাথে এই ধরনের কোনো রিলেশনশিপের করসপন্ডেন্স কতটা, নাকি এই ধরনের রিলেশনশিপ শুধুই থিওরিটিক্যালি ইম্পর্ট্যান্ট, এর কোনো রকম তোমার এক্সপেরিমেন্টাল এর কোনো বলতে পারো যে স্টেটাস সেরকম ভাবে নেই। তাহলে এই জায়গাটাতে পৌঁছতে গেলে আমার এই রিলেশনশিপটাকে চেক করতে হবে, এই ধরনের কোনো একটা রিলেশনশিপের আমার ভ্যালিডিটিটাকে এস্টিমেট করতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ভ্যালিডিটিটা বা এই ধরনের কোনো একটা থিওরিটিক্যাল এক্সপ্রেশন, এটাকে আমরা চেক করব কি করে? এটাকে চেক করার একটা সিম্পল রাস্তা হচ্ছে যে এই ধরনের কোনো, যেহেতু এই ধরনের একটা রিলেশনশিপ এমন একটা রিলেশনশিপ যেখানে থার্মোডিনামিক্সের সাথে একটা ক্ষীণ হলেও একটা কানেকশন তৈরি হয়েছে। আমি এই কারণে ক্ষীণ কথাটা বলছি যে এই কানেকশনটা কিন্তু তৈরি হয়েছে জাস্ট বাই দ্য ক্যালকুলেশন অফ কি না, দ্য চেঞ্জ ইন দ্য কেমিক্যাল পোটেনশিয়াল ডিউ টু আয়ন আয়ন ইন্টারাকশন ফর আ আয়ন অফ সার্টেন টাইপ। কোনো একটা নির্দিষ্ট ধরনের আয়ন আই, তার জন্য আয়ন আয়ন ইন্টারাকশনের সাথে অ্যাসোসিয়েটেড কেমিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জ। এবং এই পুরো জিনিসটা ক্যালকুলেট করতে গিয়ে আমরা এখানেও একটা অ্যাপ্রক্সিমেশন বা অ্যাজাম্পশন করেছি
যে আমরা একটা হাইপোথেটিক্যাল, একটা কাল্পনিক ইনিশিয়াল স্টেট থেকে শুরু করেছি, যে ইনিশিয়াল স্টেটটা সম্বন্ধে আমি ডিটেইলসে গতকালকের ক্লাসে বলেছি, এবং যে ইনিশিয়াল স্টেটটা সত্যি সত্যি এমন একটা স্টেট যেখান থেকে আমরা একটা প্রসেস অফ চার্জিং এর মাধ্যমে আমরা ফাইনাল স্টেটটাতে এসেছি। এবং আমরা যেহেতু এই ওয়ার্ক অফ চার্জিংটাকে অ্যাসোসিয়েট করেছি ওই ধরনের কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে গিভস ফ্রি এনার্জি চেঞ্জ বা এক মোল হলে তার কেমিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জের সাথে, তাহলে এই অ্যাপ্রক্সিমেশনটা, এই ধরনের কোনো একটা অ্যাসাম্পশন কতটা ভ্যালিড, তার সত্যতাটা সত্যি কতটা, সেটা যাচাই করার জন্য আমাদেরকে তার মানে থার্মোডিনামিক একটা কনটেক্সট আমাকে আলোচনা করতে হবে। তাহলে আমি যদি এইটা ধরে নিই যে আমার যে ইনিশিয়াল সিস্টেমটা ছিল অফ দ্য ডিসচার্জড আয়ন্স, চার্জলেস কতগুলো পার্টিকেলের যে ইনিশিয়াল সিস্টেমটা ছিল, সেই সিস্টেমের পার্টিকেলগুলোর মধ্যে যেহেতু কোনো ধরনের ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন ছিল না, এবং যেহেতু সিস্টেমটা ইটসেলফ যথেষ্ট ডাইলুট, আমি যদি ধরে নিই যে আমার ইনিশিয়াল সিস্টেমটা একটা আইডিয়াল সিস্টেমের মতন বিহেভ করছিল, তাহলে যে কোনো একটা আইডিয়াল সিস্টেমের ক্ষেত্রে আমরা করসপন্ডিং কেমিক্যাল পোটেনশিয়ালটাকে ফর দ্যাট আয়ন অফ দ্য ith কাইন্ড, তাকে আমরা আইডিয়াল কেমিক্যাল পোটেনশিয়ালের যে এক্সপ্রেশন সেইটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, তার মানে দেখো এই রিপ্রেজেন্টেশনটা ইজ বেসড, এই রিপ্রেজেন্টেশনটা ভিত্তি করে আছে, এই রিপ্রেজেন্টেশনটা টিকে আছে অন দ্য অ্যাজাম্পশন যে আমার ইনিশিয়াল স্টেটটাতে যেহেতু কতগুলো নন ইন্টারাক্টিং পার্টিকেল ছিল, এমন কতগুলো পার্টিকেল ছিল যাদের মধ্যে কোনো রকম ইন্টারাকশন কাজ করছিল না, তাহলে আমি সেই ভিত্তিতে, সেই বেসিসে আমি এই কথাটা বলছি যে তাদের বিহেভিয়ারটা আন্ডার ডাইলুট কন্ডিশনস, যেহেতু সলিউশনটা খুব ডাইলুট, তাহলে তাদের বিহেভিয়ারটা যেন একটা আইডিয়াল সলিউশনের বিহেভিয়ারের মতো। ওকে, তাহলে যদি সেটা সত্যি সত্যি একটা আইডিয়াল সলিউশনের বিহেভিয়ারের মতো বিহেভিয়ার হয়, তাহলে তার জন্য আমি এই ধরনের একটা রিলেশনশিপ আমি লিখতেই পারি। তাহলে এই ধরনের কোনো রিলেশনশিপ যদি লিখতে হয়, তাহলে দেখো এই রিলেশনশিপের মধ্যে একটা স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্যাট আয়ন্স অফ দ্য ith কাইন্ড আসছে। তার মানে আমাকে একটা ওয়েল ডিফাইন্ড স্ট্যান্ডার্ড স্টেট আমাকে রাখতে হচ্ছে। আর কি আসছে? আর আসছে সেই করসপন্ডিং আয়নটার সাথে অ্যাসোসিয়েটেড মোল ফ্র্যাকশনটা xi। হলো, এইবার যেই মুহূর্তে আমি ওয়ার্ক অফ চার্জিং দিয়ে দিলাম, যেই মুহূর্তে আমি এই সিস্টেমটাকে ওয়ার্ক অফ চার্জিং দিয়ে তাকে ফাইনাল স্টেটে নিয়ে গেলাম, ইনস্ট্যান্টলি যেটা ঘটলো সেটা হচ্ছে এখন এই ধরনের সিস্টেমের প্রত্যেকটা আয়ন যেহেতু চার্জ, প্রত্যেকের যে মধ্যে যেহেতু চার্জ আছে, তাহলে এদের মধ্যে একটা কুলম্বিক ইন্টারাকশন থাকবে। তাহলে যেহেতু কুলম্বিক ইন্টারাকশন থাকবে, তার মানে একটা আয়ন আরেকটা যে কোনো আয়নের প্রেজেন্স জানবে, এবং এই প্রেজেন্সটা জানা, এটা প্রত্যেকটা এরকম আয়নের পেয়ার বা আয়নের জোড়ার জন্যই কিন্তু সত্যি। তার মানে যেটা ফাইনাল স্টেট অফ দ্য সিস্টেম, যে সিস্টেমে, যে স্টেটটাতে গিয়ে সিস্টেমটা, যে স্টেটটাতে গিয়ে আমরা পৌঁছলাম ওয়ার্ক অফ চার্জিং দেওয়ার পরে, সেই স্টেটটা কিন্তু ইজ নট অ্যান আইডিয়াল সিস্টেম, ইটস নট এ রিপ্রেজেন্টেশন অফ এ ট্রুলি আইডিয়াল সলিউশন। কেন? ইট ইজ নট নো লঙ্গার এ রিপ্রেজেন্টেশন অফ দি ট্রুলি আইডিয়াল সলিউশন, বিকজ একটাই কারণে, বিকজ দ্য পার্টিকলস আর হাইলি ইন্টারঅ্যাক্টিং, দে আর ইন্টারঅ্যাক্টিং বাই মিনস অফ সার্টেন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস। তারা কোনো রকম একটা কুলম্বিক ফোর্স দিয়ে তারা একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। তার মানে সেই রকম একটা সিচুয়েশনে এই ধরনের রিলেশনশিপ আর লেখা যাবে না। তার মানে আমাকে কেমিক্যাল পোটেনশিয়ালকে যদি লিখতে হয় ফাইনাল স্টেটটার জন্য, তাহলে ফাইনাল স্টেটটার জন্য কেমিক্যাল পোটেনশিয়ালকে লিখতে গেলে এরকম আইডিয়াল কেমিক্যাল পোটেনশিয়ালের এক্সপ্রেশন আর ব্যবহার করতে পারবো না। তার মানে আমাকে আইডিয়াল যদি সিচুয়েশনটা না থাকে তাহলে কি হবে? তাহলে অবভিয়াসলি দিস মোল ফ্র্যাকশন হ্যাজ টু বি রিপ্লেসড বাই দ্য করসপন্ডিং অ্যাক্টিভিটি টার্ম, অর্থাৎ কোনো একটা এআই টার্ম দিয়ে রিপ্লেস করতে হবে। সোজা কথায় এআই টার্ম দিয়ে রিপ্লেস করা মানে হচ্ছে xi টাইমস গামা আই দিয়ে রিপ্লেস করা, মানে সোজা কথায় অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটা চলে এলো। তার মানে এই ধরনের ফাইনাল স্টেটের জন্য, যেহেতু ফাইনাল স্টেটটা ডাজ নট এনি লঙ্গার রিপ্রেজেন্ট আ আইডিয়াল সলিউশন, তাহলে আমাকে একটা রিয়েল সলিউশনের মতন সিচুয়েশন দিয়ে যেতে হচ্ছে। তার মানে পরিস্থিতি কি দাঁড়ালো? তার মানে আমি যদি সেই আমাদের আগের ছবিটায় ফিরে যাই, তাহলে পরিস্থিতি দাঁড়ালো, তাহলে এই ইনিশিয়াল স্টেটটা যেটা নাকি একটা আইডিয়াল সলিউশনের মতন বিহেভ করছিল, তার থেকে যেই তুমি ওয়ার্ক অফ চার্জিং সাপ্লাই করে দিলে, সঙ্গে সঙ্গে যে স্টেটটাতে গিয়ে আমরা পৌঁছলাম এই ওয়ার্ক অফ চার্জিং নিয়ে নেওয়ার পর, সেটা সিচুয়েশনটা হয়ে গেল একটা রিয়েল সলিউশনের মতো। তাহলে তাহলে এইরকম পরিস্থিতিতে, তাহলে এইরকম পরিস্থিতিতে আমি যদি সিম্পলি এই ফাইনাল স্টেটের কেমিক্যাল পোটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল স্টেটের কেমিক্যাল পোটেনশিয়াল বার করি, তাহলে আমি করসপন্ডিং
ডেল্টা মিউ ফর দ্য আয়ন আয়ন ইন্টারাকশনকে থার্মোডিনামিক্যালি বা অ্যাক্টিভিটির সাহায্য নিয়ে আমি ক্যালকুলেট করে ফেললাম। যদি কমন স্ট্যান্ডার্ড স্টেট আমি ধরে নিই, যদি আমি ধরে নিই যে আমার ইনিশিয়াল স্টেট অফ দ্য সিস্টেমের জন্য যে স্ট্যান্ডার্ড স্টেট ছিল, আমার ফাইনাল স্টেট অফ দ্য সিস্টেমের জন্য সেই একই স্ট্যান্ডার্ড স্টেট আছে, হুইচ শুড বি দ্য কেস, কারণ একটা সিস্টেমের ট্রান্সফরমেশন হলে ফ্রম সাম ইনিশিয়াল টু সাম ফাইনাল স্টেট, স্ট্যান্ডার্ড স্টেট পাল্টানো যায় না। তাহলে স্ট্যান্ডার্ড স্টেট পাল্টে দিলে এই ইনিশিয়াল স্টেটের জন্য যে থার্মোডিনামিক রিলেশন ভ্যালিড, ফাইনাল স্টেটের জন্য সেই থার্মোডিনামিক রিলেশনশিপ ভ্যালিড হবে না। তার মানে স্ট্যান্ডার্ড স্টেটটাকে ফিক্স রেখে যদি এই ধরনের ট্রান্সফরমেশন করা হয়, তাহলে করসপন্ডিং যে চেঞ্জটা আমি পাবো, যেটা আমার ডেল্টা মিউ অফ আয়ন আয়ন ইন্টারাকশন হবে অন্যরকম ভাবে, আমি থার্মোডিনামিক্যালি আসছি, তাহলে সেই ডেল্টা মিউ অফ আয়ন আয়ন ইন্টারাকশন কি হবে? তাহলে অবভিয়াসলি সেটা দেখতে হবে ওই মিউ জিরো প্লাস আরটিএল এন এক্সআই, এটা ছিল আইডিয়াল কন্ডিশনের জন্য, এবং রিয়েল কন্ডিশনের জন্য কি ছিল? মিউ জিরো আই প্লাস আরটিএল এন এক্সআই প্লাস আরটিএল এন গামা আই। তাহলে মিউ জিরো আই প্লাস আরটিএল এন এক্সআই প্লাস আরটিএল এন গামা আই মাইনাস মিউ জিরো আই মাইনাস আরটিএল এন এক্সআই, তাহলে যেটা পড়ে থাকলো তাহলে সেটা হচ্ছে জাস্ট আরটিএল এন গামা আই। তাহলে এই যে আয়ন আয়ন ইন্টারাকশনের সাথে কেমিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জ, সেইটাকে কেউ যদি থার্মোডিনামিক্যালি ইভ্যালুয়েট করে, গিবস ডু এই সরি ডিভাই-হুকেল থিওরি দিয়ে ইকুয়েট না করে, ডিভাই-হুকেল থিওরি দিয়ে ইভ্যালুয়েট না করে কেউ যদি থার্মোডিনামিক্যালি ইভ্যালুয়েট করে, তাহলে এই এই এক্সপ্রেশন সে পাবে। তাহলে আমার কাছে এখন দুটো অল্টারনেটিভ এক্সপ্রেশন এলো ফর দিস চেঞ্জ অফ কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য আয়ন আয়ন ইন্টারাকশন ফর আ ডেফিনিট কাইন্ড অফ আয়ন আই। একটা রিলেশনশিপ এমন ছিল, যেটা আমরা ক্লাসের শুরুর দিকে বললাম, একটা রিলেশনশিপ এমন ছিল যে রিলেশনশিপটা হচ্ছে কিসের জন্য ভ্যালিড? যে রিলেশনশিপটা ভ্যালিড হচ্ছে গিয়ে আমার সেই সমস্ত সিচুয়েশনে, যে এমন একটা সিচুয়েশনে যেখানে আমি দেখতে পাচ্ছি যে সেই রিলেশনশিপটা একটা কানেকশন তৈরি করছে ইন বিটুইন দ্য ডিভাই-হুকেল থিওরি অ্যান্ড থার্মোডিনামিক্স। আরেকটা রিলেশনশিপ পিওরলি থার্মোডিনামিক, সেটা কমপ্লিটলি ফ্রম দ্য ডেফিনেশন অফ কেমিক্যাল পোটেনশিয়াল ফলো করলো। তাহলে এই দুটো রিলেশনশিপ যদি ইকুইভ্যালেন্ট হয়, দুটোর বাঁদিকে যে চেঞ্জ অফ কেমিক্যাল পোটেনশিয়াল ডিউ টু আয়ন আয়ন ইন্টারাকশন অফ দ্য আয়ন্স অফ ith কাইন্ড আছে, এই দুটোকে যদি আমি ইকুয়েট করি, তাহলে রাইট হ্যান্ড সাইড অফ দ্য ফার্স্ট ইকুয়েশন শুড বি ইকুয়াল টু দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য সেকেন্ড ইকুয়েশন, অর্থাৎ এটা। তার মানে আমি যদি এই দুটোকে ইকুয়েট করি, তাহলে হোয়াট আই গেট ইজ এই ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু আগের ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে এখান থেকে ইচ্ছে করলে আমি এলএন গামা আই এর একটা এক্সপ্রেশন বার করতে পারি। তাহলে লক্ষ্য করো, তাহলে আমার ডিভাই-হুকেল মডেল বা ডিভাই-হুকেল থিওরি আমাকে যেটা করলো, বা যেটা আমাকে সাপ্লাই করে দিল, যে জিনিসটা আমাকে ও প্রোভাইড করলো, সেটা হচ্ছে যে এলএন গামা আই। গামা আই কি? অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য আয়ন্স অফ ith কাইন্ড। তাহলে এলএন গামা আই এর জন্য ডিভাই-হুকেল থিওরিকে ব্যবহার করে একটা এক্সপ্রেশন আমাকে দিয়ে দিল। লক্ষ্য করো, যে এক্সপ্রেশনটার মধ্যে আমি যদি একবার বলে দিই আমার ইলেকট্রোলাইটটা কে, দেখো প্রথমত এটা অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, ফান্ডামেন্টাল চার্জ, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য সলভেন্ট, যে সলভেন্টে আমি সলিউশন তৈরি করেছি, টেম্পারেচার, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, কাপ্পা। আমি একবার যদি কোনো রকমের বলে দিই যে ইলেকট্রোলাইটটা কে, কাপ্পা ফিক্সড হয়ে গেল। এবং এই জিনিসটার দিকে তাকিয়ে দেখো, দিস ইজ নাথিং বাট দ্য ভ্যালেন্সি অফ দ্য ith আয়ন, তার স্কোয়ার। তার মানে আমার এই সমস্ত কটা কোয়ান্টিটি কিন্তু, ডান দিককার সমস্ত কটা কোয়ান্টিটি কিন্তু আমাদের জানা। তার মানে এই জানা কোয়ান্টিটি গুলোর রেসপেক্টে আমি কিন্তু তার মানে ডিভাই-হুকেল মডেলকে ব্যবহার করে এলএন গামা আই কে ক্যালকুলেট করতে পারবো। আমাদের কিন্তু উদ্দেশ্য ডিরেক্টলি এলএন গামা আই ক্যালকুলেট করা নয়, আমাদের গামা প্লাস মাইনাস ক্যালকুলেট করা, মানে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টকে ক্যালকুলেট করা। তাহলে এই মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টকে ক্যালকুলেট করতে গেলে, হ্যাঁ, যদি আমাকে এই মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টকে ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাকে যেটা করতে হবে, তাহলে গামা প্লাস মাইনাসের একটা এক্সপ্রেশন আমাকে বার করতে হবে। দেখবে আমি যখন তোমাদের এই মানে ইলেকট্রোকেমিস্ট্রি পড়াতে শুরু করেছিলাম, তার একদম প্রথম দিককার ক্লাসে এই মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট গামা প্লাস মাইনাস কি করে আসা যায় কোনো একটা জেনারেল ইলেকট্রোলাইটের জন্য, সেটা বলেছিলাম। সেই জিনিসটা আমি আরেকবার এখানে বলছি, একটু তাড়াতাড়ি বলবো কারণ এই জিনিসটা আমাদের জানা। তাহলে আমরা যদি ধরে নিই যে আমাদের কাছে কোনো একটা এরকম ইলেকট্রোলাইট আছে, যে ইলেকট্রোলাইটটার জেনারেল ফর্মুলা হচ্ছে এটা, মানে কি? মানে এই ইলেকট্রোলাইটটা যদি ডিসোসিয়েট করে ইন আ সলভেন্ট, কোনো একটা সলিউশন স্টেটে গেলে,
তাহলে এর নিউ প্লাস সংখ্যক ক্যাটায়ন দেবে যেখানে এক একটা ক্যাটায়নের ভ্যালেন্সি হচ্ছে জেড প্লাস করে, এবং নিউ মাইনাস সংখ্যক অ্যানায়ন দেবে যেখানে এক একটা অ্যানায়নের ভ্যালেন্সি হচ্ছে জেড মাইনাস করে। তাহলে আমরা দেখিয়েছিলাম সেই ক্লাসে যে সেই ইলেকট্রোলাইটটাকে যদি আমি কথার কথা বি বলে নাম দিই, এরকম দেখতে যে ইলেকট্রোলাইটটা, তাহলে সেই ইলেকট্রোলাইটটা যদি বি হয় তাহলে সেই বি ইলেকট্রোলাইটটার কেমিক্যাল পোটেনশিয়ালকে আমরা এইভাবে লিখতে পারি। এটা আমরা ডিটেইলসে আলোচনা করেছিলাম প্রথম দিকে। তাহলে সেখান থেকে আমরা গামা প্লাস মাইনাসের এক্সপ্রেশন আমরা পেয়ে যাই। তাহলে মিউ বি কে আমরা গামা প্লাস মাইনাসের এক্সপ্রেশন দিয়ে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে? তাহলে এবার গামা প্লাস মাইনাস যেহেতু দেখতে এইরকম, তাহলে আমার এলএন অফ গামা প্লাস মাইনাসকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন দেখো, লক্ষ্য করে আমাদের কাছে ডিবাই-হুকেল থিওরি এবং থার্মোডিনামিক্স দুটোই ব্যবহার করে এলএন গামা আই এর একটা এরকম দেখতে রিলেশনশিপ আছে। ওকে, আমি এখন এই এলএন গামা আই এর এই রিলেশনশিপটাকে ব্যবহার করি এইখানটাতে নিয়ে এসে আমি এলএন গামা প্লাস মাইনাস ক্যালকুলেট করার জন্য। তাহলে এবার আমি পরিষ্কার বলি, আই কে আমি বললাম আই আমার জন্য একবার হচ্ছে ক্যাটায়ন গুলো, একবার হচ্ছে অ্যানায়ন গুলো। ঠিক আছে? তাহলে প্রথম এই এক্সপ্রেশনে আমি এটাকে বসাই। তাহলে ফার্স্ট টাইম আমি যেটা করলাম, নিউ প্লাস থাকলো, এলএন গামা প্লাসের জায়গায় এই এক্সপ্রেশনটা বসাচ্ছি। এইটা পুরো কনস্ট্যান্টের মতন থাকলো, কাপ্পা থাকলো, জেড আই এর জায়গায় জেড প্লাসের স্কোয়ার লিখলাম। এইখানে যখন গামা মাইনাসের জায়গায় বসাচ্ছি তখন আমি ঠিক একই কাজ করছি, অ্যানায়নের জন্য কাজটা করছি, জেড আই স্কোয়ারের জায়গায় জেড মাইনাস আই স্কোয়ার আমি লিখলাম। সো দ্যাট হোয়াট আই গেট ইজ এইটা। তাহলে লক্ষ্য করে দেখো, এখানে আমার এই পুরো জিনিসটা কাপ্পা সমেত পুরো জিনিসটা কনস্ট্যান্ট হিসেবে বেরিয়ে আসে, এবং সামনে একটা মাইনাস অফ ওয়ান বাই নিউ আছে। কোথা থেকে আছে? এখান থেকে আছে। হলো? তাহলে এইরকম ধরনের কোনো একটা এক্সপ্রেশন যদি আমাদের কাছে থাকে, এইরকম একটা এক্সপ্রেশনকে নিয়ে আমি যদি এটাকে একটু সিম্পলি মডিফাই করি, অর্থাৎ এই এক্সপ্রেশনটাকে নিয়ে আমি যদি একটু এগোই, কয়েকটা যদি এর সাথে অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করি, তাহলে দেখবে যে এই এক্সপ্রেশনটাকেও সিম্পলিফাই করা যায়। কিভাবে করছি দেখা যাক। তাহলে আমি এই এক্সপ্রেশনটা নিয়ে এগোচ্ছি। ওকে, তাহলে আমাদের কাছে এখন এলএন গামা প্লাস মাইনাস হচ্ছে এই এক্সপ্রেশনটা। তাহলে আমরা এলএন গামা প্লাস মাইনাসের সেই এক্সপ্রেশনটাকে আরেকবার লিখে নিলাম। হলো তো? এবার লক্ষ্য করো, অ্যাজ এ হোল একটা ইলেকট্রোলাইট সলিউশন, ধরো আমি সোডিয়াম ক্লোরাইডের একটা সলিউশন তৈরি করেছি। তাহলে অ্যাজ এ হোল একটা ইলেকট্রোলাইট সলিউশন তো সবসময় ইলেকট্রিক্যালি নিউট্রাল। মানে যতগুলো ক্যাটায়ন তৈরি হয়েছে এবং এক একটা ক্যাটায়নের যা ভ্যালেন্সি, এই দুটো সংখ্যাকে যদি আমি গুণ করি এবং তার সাথে যতগুলো অ্যানায়ন তৈরি হয়েছে এবং সেই অ্যানায়নগুলোর ইন্ডিভিজুয়ালি যা ভ্যালেন্সি, এই গুণফলটাকে যদি আগের গুণফলের সাথে যোগ করি, তাহলে আমার নেট ফল আসবে জিরো। তুমি একটা একটু কঠিন এক্সাম্পল নাও। ধরা যাক আমার কাছে, কথার কথা বলছি, কথার কথা, যে আমার কাছে একটা তোমার একটু পিকিউলিয়ার দেখতে একটা ইলেকট্রোলাইট আছে, যেটা সোডিয়াম ক্লোরাইডের মতন অত সোজা না। সোডিয়াম ক্লোরাইড ইলেকট্রোলাইটটা খুব সোজা, তার একটা কারণ হচ্ছে দিস ইজ আ ইউনিভ্যালেন্ট ইলেকট্রোলাইট। হ্যাঁ, সোডিয়াম আয়নেরও ভ্যালেন্সি ওয়ান, ক্লোরাইড আয়নেরও ভ্যালেন্সি ওয়ান, এবং তারা যখন ডিসোসিয়েট করবে একটা সোডিয়াম আয়ন এবং একটা ক্লোরাইড আয়ন তৈরি করবে আমার একটা মলিকিউল অফ ইলেকট্রোলাইট থেকে। মানে ঘটনাটা খুব বেশি সিম্পল। তার জায়গায় যদি আমি একটু 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 অন্য ধরনের একটা ইলেকট্রোলাইট নিই, ধরা যাক আমি ইলেকট্রোলাইটটা নিলাম সোডিয়াম ফসফেট। তাহলে Na3PO4, তার মানে একটা যদি আমার সোডিয়াম ফসফেট মলিকিউল ডিসোসিয়েট করে, তিনটে সোডিয়াম আয়ন তৈরি হবে, একটা ফসফেট আয়ন তৈরি হবে। তিনটে সোডিয়াম আয়ন মানে 3 টাইমস তার ভ্যালেন্সি হচ্ছে 1 প্লাস আমার ভ্যালেন্সি প্লাস 1 রাদার, তার সাথে 1 ইন্টু ফসফেট আয়নের ভ্যালেন্সি হচ্ছে -3, যোগফল 0। তার মানে ইন জেনারেল যে কোনো একটা এই ধরনের ইলেকট্রোলাইট থাকলে নিউ প্লাসকে জেড প্লাসের সাথে গুণ করো আর নিউ মাইনাসকে জেড মাইনাসের সাথে গুণ করো, এই দুটো সমান হবে। তাহলে এই কন্ডিশনটা এসেনশিয়ালি ইলেকট্রিক্যাল নিউট্রালিটির কন্ডিশন। তাহলে এই ইলেকট্রিক্যাল নিউট্রালিটির কন্ডিশনটাকে আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে বসে যে আছে টার্মটা, এই টার্মটাকে ইভ্যালুয়েট করার জন্য ব্যবহার করব। ঠিক আছে? কি করে করব? তাহলে এই টার্মটাকে একটু এইভাবে লিখি। কিভাবে লিখি? নিউ প্লাস এই জেড প্লাস স্কোয়ার আছে তো, এই এক একটা টার্মকে খুলে নাও এভাবে, নিউ প্লাস জেড প্লাস ইন্টু জেড প্লাস। এটাকেও লেখো নিউ মাইনাস জেড মাইনাস ইন্টু জেড মাইনাস। তাহলে আমি কি পাবো? এই পেলাম। হলো? তারপরে যেটা করো সেটা হচ্ছে
যে লক্ষ্য করে দেখো, যে কোনো নিউ প্লাস জেড প্লাস মানে তো নিউ মাইনাস জেড মাইনাস, এবং যে কোনো নিউ মাইনাস জেড মাইনাস মানে নিউ প্লাস জেড প্লাস। জাস্ট এখানে নিউ প্লাস জেড প্লাসের জায়গায় নিউ মাইনাস জেড মাইনাস সাবস্টিটিউট করো, নিউ মাইনাস জেড মাইনাসের জায়গায় নিউ প্লাস জেড প্লাস সাবস্টিটিউট, তাহলে যেটা করতে পারবে সিম্পলি জেড প্লাস প্লাস জেড মাইনাস কমন নিতে পারবে। কমন নিলে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে এইটা। দেখো নিউ প্লাস প্লাস নিউ মাইনাস একটু আগেই দেখিয়ে এসেছি। হোয়াট ডাজ দিস মিন? যে কতগুলো ক্যাটায়ন তৈরি হয়েছে ইলেকট্রোলাইটটা ডিসোসিয়েট করার পর এবং কতগুলো অ্যানায়ন তৈরি হয়েছে ইলেকট্রোলাইটটা ডিসোসিয়েট করার পর, তাদের যোগফল মানে টোটাল নাম্বার অফ আয়ন্স প্রডিউসড মানে নিউ। সেই কারণে এই নিউ প্লাস প্লাস নিউ মাইনাসকে আমি একবারে নিউ দিয়ে লিখেছি। তাহলে এই যে টার্মটা এখানে বসে আছে, তাহলে এই টার্মটাকে আমি সিম্পলি সাবস্টিটিউট করতে পারি বাই জেড প্লাস ইন্টু জেড মাইনাস ইন্টু নিউ দিয়ে। তাহলে আমি করলাম। তাহলে এই এক্সপ্রেশনে যে এক্সপ্রেশনটা আমরা পেয়েছি, এই এক্সপ্রেশনে এই টার্মের জায়গায় আমি এটাকে সাবস্টিটিউট করে দিলাম। যেই মুহূর্তে আমি এটাকে এখানে সাবস্টিটিউট করে দিলাম, লক্ষ্য করো এই নিউ এর সাথে বাইরের ওয়ান বাই নিউ কাটা গেল, ক্যান্সেল আউট করবে। যেই এই ক্যান্সেলেশনটা হলো, তাহলে আমার যে এক্সপ্রেশনটা দাঁড়ালো তার চেহারা হচ্ছে এরকম। দেখো এখানে আমার কাপ্পার এক্সপ্রেশনটাও কিন্তু জানা। কাপ্পার যে এক্সপ্রেশনটা আমরা জানি, সেই কাপ্পার সেই এক্সপ্রেশনটা কিরকম দেখতে, কাপ্পার এক্সপ্রেশনটা দেখতে এরকম। ওকে, আমি এই কাপ্পার এক্সপ্রেশনটাকে স্লাইটলি মডিফাই করছি। কিভাবে মডিফাই করছি? আমি এই ফান্ডামেন্টাল চার্জ ই এর স্কোয়ারটাকে আমি এই সামেশনের ভেতরে নিয়ে এসে এইভাবে লিখলাম। কেন লিখলাম আমি দেখাচ্ছি। মনে করো এইবার আমি একটা খুব সিম্পল কাজ করি, সেটা হচ্ছে যে খেয়াল করে দেখবে আমরা যখনই কোনো সলিউশনের কনসেন্ট্রেশনের কথা বলি, আমরা কনসেন্ট্রেশনটাকে কিন্তু জেনারেলি নাম্বার ডেন্সিটি অফ আয়ন দিয়ে রিপ্রেজেন্ট করি না। আমরা কি কখনো বলি যে কোনো একটা সলিউশনের কনসেন্ট্রেশন হচ্ছে এতগুলো, একটা ইলেকট্রোলাইট সলিউশনই ধরো, এতগুলো সোডিয়াম আয়ন পার এমএল বলি না। আমরা কনসেন্ট্রেশনটাকে কিন্তু রিপ্রেজেন্ট করি কোনো একটা আহ, চলতি একটা কনসেন্ট্রেশন ইউনিট দিয়ে। কেউ নর্মালিটিতে করতে পারে সুবিধে হলে, কেউ মোলারিটিতে করতে পারে, কেউ মোলালিটিতে করতে পারে, এটসেট্রা এটসেট্রা। তার মানে কোনো একটা কমন কনসেন্ট্রেশন ইউনিটে আমরা রিপ্রেজেন্ট করি। তাহলে আমি যদি এই নাম্বার ডেন্সিটিটাকে কোনো একটা কমন কনসেন্ট্রেশন ইউনিটে নিয়ে যাই, তাহলে সেই কমন কনসেন্ট্রেশন ইউনিটটাতে আমার নিয়ে যাওয়ার সময় আমি একটা খুব সিম্পল জিনিস করতে পারি। সেটা হচ্ছে আমি এনআইটাকে রিপ্রেজেন্ট করতে পারি অ্যাজ দিস, যেখানে সিআইটা ইজ কনসেন্ট্রেশন ইন মোলার ইউনিটস, মোলারিটি। তাহলে আমার এই যে টার্মটা এখানে বসে আছে, এই টার্মটাকে আমি স্লাইটলি মডিফাই করতে পারি। আমি এই টার্মটাকে স্লাইটলি মডিফাই করে আমি যেটা করতে পারি, তাহলে এইভাবে আমি এই এনআই এর জায়গায় এইরকম ধরনের একটা টার্মকে আমি নিয়ে আসতে পারি, সো দ্যাট আমার এই যে টার্মটা ছিল, এই টার্মটাই সামেশন ওভার আই এনআই জেড আই স্কোয়ার, তাকে আমি সামেশন ওভার আই সিআই জেড আই স্কোয়ার করে লিখতে পারি। তাহলে যেই মুহূর্তে আমি এটাকে সামেশন ওভার আই সিআই জেড আই স্কোয়ার করে লিখলাম, একটু নোটিস করে দেখো আমাদের যে কাপ্পার যে অরিজিনাল এক্সপ্রেশনটা ছিল এইখানে, এই যে এখান থেকে আমি কাপ্পাকে বসিয়েছিলাম এই এক্সপ্রেশন দিয়ে, সেই কাপ্পার সেই অরিজিনাল এক্সপ্রেশনটা কিন্তু পাল্টে গেল। পাল্টে গিয়ে আমার নাম্বার ডেন্সিটির জায়গায় একটা কমন কনসেন্ট্রেশন ইউনিটের টার্ম চলে এলো। ওকে, তাহলে এই ঘটনাটা যদি আমি করি, তাহলে আমি যদি এই এলএন গামা প্লাস মাইনাসকে অরিজিনাল এক্সপ্রেশন থেকে লিখতে শুরু করি এবং কাপ্পাকে যদি আমি এইভাবে বসাই, তাহলে আমার একটা সুবিধে হলো। সুবিধেটা কি? লক্ষ্য করো, সুবিধাটা হচ্ছে এরকম যে এই যে সাম ওভার আই কনসেন্ট্রেশন টাইমস ভ্যালেন্সি স্কোয়ার। কোনো একটা ইলেকট্রোলাইট সলিউশনের কথা ভাবো, যেখানে মনে করো আমি দু ধরনের ইলেকট্রোলাইট ডিজলভ করেছি। ধরো আমার সোডিয়াম ক্লোরাইড আছে, আর সে ফর এক্সাম্পল আমার কাছে সে ধরো ক্যালসিয়াম নাইট্রেট আছে। তার মানে আমার ওই মিডিয়ামটার মধ্যে কত ধরনের আয়ন আছে? আমার দেখো ওখানে 4 ধরনের আয়ন আছে। সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, ক্যালসিয়াম আয়ন, নাইট্রেট আয়ন, 4 ধরনের আয়ন আছে। দু ধরনের আয়ন ক্যাটায়ন, দু ধরনের আয়ন হচ্ছে অ্যানায়ন। ওকে, আমি এবার বলে দিলাম, আমি তোমাদের যে কাউকে আমি বলে দিলাম যে দেখো আমি সোডিয়াম ক্লোরাইডও নিয়েছি 0.1 নর্মাল, এবং করসপন্ডিং ওই কি নাম বলে ক্যালসিয়াম নাইট্রেটও নিয়েছি 0.1 নর্মাল। দেখো সোডিয়াম আয়ন যখন মানে সোডিয়াম ক্লোরাইড যখন ডিজলভ করবে 0.1 নর্মাল সোডিয়াম ক্লোরাইড থেকে, 0.1 নর্মালি তোমার সোডিয়াম আয়ন আসবে এবং 0.1 নর্মালি ক্লোরাইড আয়ন আসবে। কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট যখন ডিজলভ করবে, যেহেতু ক্যালসিয়াম হচ্ছে একটা ডাইভ্যালেন্ট একটা আয়ন, তাহলে প্রতি ক্যালসিয়ামের সাথে দুটো করে নাইট্রেট আয়ন অ্যাসোসিয়েটেড। তার মানে 0.1 নর্মাল ক্যালসিয়াম ক্লোরাইড ডিসোসিয়েট করলে 0.1 নর্মাল ক্যালসিয়াম আয়ন আসবে, কিন্তু 0.2 নর্মাল আমার নাইট্রেট আয়ন আসবে। তার মানে আমি যখন এই এই সামেশন ওভার আই সিআই জেড আই স্কোয়ার আমার ওই মিক্সড ইলেকট্রোলাইট সলিউশনটার ক্ষেত্রে বার করব,
আমার কি কি টার্ম আসবে সামেশনটার মধ্যে? প্রথম আসবে সি কনসেন্ট্রেশন অফ Na প্লাস টাইমস ভ্যালেন্সি অফ Na প্লাস এর স্কোয়ার প্লাস concentration of chloride minus valency of chloride minus এর square plus calcium ion এর concentration times valency of calcium ion square plus তোমার nitrate ion এর concentration times তোমার valency of nitrate ion square। তাহলে এই যে সামেশনটা, তাহলে যে কোনো একটা আরবিট্রারি ইলেকট্রোলাইটের জন্য আমার যদি কনসেন্ট্রেশন গুলো জানা থাকে, কোনো একটা স্পেসিফিক, চলতি, কমন, জেনারেল, যেভাবেই বলো কনসেন্ট্রেশন ইউনিটে, তাহলে এই ধরনের টার্মকে ক্যালকুলেট করতে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। দেখবে বিভিন্ন সময়তে বিশেষ করে বিএসসি পড়ার সময় আমরা নানান জায়গায়, বিশেষ করে কেমিক্যাল কাইনেটিক্সে, অর্গানিক কেমিস্ট্রিরও কিছু কিছু জায়গায় প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট পড়ে থাকে। প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট পড়তে গিয়ে দেখবে, হ্যাঁ, যে কোনো একটা সলিউশনের আয়নিক স্ট্রেংথকে ডিফাইন করা হয়। আয়নিক স্ট্রেংথ একটা সলিউশনের ডিফাইন করা হয় অ্যাজ হাফ সাম ওভার আই সিআই জেড আই স্কোয়ার। তার মানে আমি যদি সামনে এখানে একটা হাফ বসিয়ে দিতাম আর এখানে একটা 2 গুণ করে দিতাম, তাহলে আমার কমন কনসেন্ট্রেশন ইউনিটে লেখা থাকলে এই হাফ সমেত এই সামেশনের মধ্যে থাকা জিনিসটা, এটাকে আমি করসপন্ডিং আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে যেহেতু আমরা এই কাজটা করতে পারি, তাহলে এই ধরনের যে কোনো সলিউশনের ক্ষেত্রে, এইরকম ধরনের যে কোনো একটা ইলেকট্রোলাইট সলিউশনের ক্ষেত্রে আমি কাপ্পার এক্সপ্রেশনে আমি সিম্পলি যেটা করতে পারি, একটা হাফ বসিয়ে এই 4 পাইটাকে 8 পাই করে দিয়ে এই হাফ সমেত এই পুরো জিনিসটাকে আই দিয়ে রিপ্লেস করলাম। যেই মুহূর্তে আমি আই দিয়ে রিপ্লেস করলাম, এটাকে স্কোয়ার রুট অফ আই করে বার করে নিয়ে গেলাম। কি উদ্দেশ্যে? উদ্দেশ্য একটাই, লক্ষ্য করো বাকি যে টার্মটা স্কোয়ার রুটের মধ্যে পড়ে থাকলো, মানে এই 8 পাই Na ই স্কোয়ার ডিভাইডেড বাই 1000, তারপরে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, বোলজম্যান কনস্ট্যান্ট, টেম্পারেচার, যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায়, যে কোনো একটা নির্দিষ্ট সলভেন্টের জন্য, দিস এন্টায়ার কনস্ট্যান্ট ইজ এ কনস্ট্যান্ট। হ্যাঁ, দিস এন্টায়ার থিং উইদিন দ্য স্কোয়ার রুট, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট। ধরো আমি এই কনস্ট্যান্টটার নাম দিলাম বি। তাহলে দেখো কাপ্পার একটা খুব সিম্পলিফাইড এক্সপ্রেশন আমার কাছে চলে আসলো, হলো? তাহলে যে কোনো একটা সলভেন্টের ক্ষেত্রে, যে কোনো একটা টেম্পারেচারে আমি যদি এই কনস্ট্যান্টের ভ্যালুটা বলে দিই কাউকে, তাহলে তার ক্ষেত্রে কাপ্পাটা বার করা খুব ইজি, কারণ সে যে কোনো মুহূর্তে ইলেকট্রোলাইটটা জানলে এবং তাদের কনসেন্ট্রেশন গুলো জানলে আয়নিক স্ট্রেংথটাকে, ওই একটু আগে যে ফর্মুলাটার কথা বললাম, যেভাবে বললাম সেইভাবে সে আয়নিক স্ট্রেংথটাকে ক্যালকুলেট করে নিতে পারবে। তার মানে এই এক্সপ্রেশন যদি আমি ব্যবহার করি কাপ্পার জন্য ইন দ্য এক্সপ্রেশন ফর এলএন গামা প্লাস মাইনাস, তাহলে আমি এলএন গামা প্লাস মাইনাস এর একটা সিম্পল এক্সপ্রেশন পাবো লাইক দিস। ঠিক আছে? কেউ ইচ্ছে করলে এই এক্সপ্রেশনটাকে স্লাইটলি মডিফাইও করতে পারে। কিভাবে মডিফাই করতে পারে? এই এক্সপ্রেশনটাকে সে স্লাইটলি মডিফাই করতে পারে লাইক দিস। কিভাবে? সে এই জেড প্লাস মাইনাসটাকে নিয়ে গেল, এখান থেকে বার করে এখানে নিয়ে আসলো। কেন নিয়ে আসলো? নিয়ে আসার সুবিধা হচ্ছে যে আমি যদি জেড প্লাস মাইনাসটাকে এখানে নিয়ে আসি, সামনে যা যা পড়ে আছে দিস ইজ এ কনস্ট্যান্ট এগেইন, ঠিক আগের মতো করে এই কনস্ট্যান্টটাকে আমি নাম দিলাম এ। তাহলে কেউ ইচ্ছে করলে এই এ টার্মটাকেও দিয়েও সে লিখতে পারে এবং সেই এ কনস্ট্যান্টটাকেও সে আলাদা করে বার করে নিতে পারে। তার মানে আমি হয় এই ফর্মে আমি এলএন গামা প্লাস মাইনাসকে লিখবো, নতুবা আমি এলএন গামা প্লাস মাইনাসকে এই ফর্মে লিখবো, আমার যেটাতে যে ফর্মে আমার সুবিধা হবে আমি সেই ফর্মে রিপ্রেজেন্ট করবো। এই ধরনের রিপ্রেজেন্টেশনের ইউটিলিটি কি, সেটা তো আমরা আরো পরের ক্লাসগুলোয় দেখবো। ইমিডিয়েট ইউটিলিটির জন্য একটা খুব সিম্পল জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে, ধরো আমি তোমাদেরকে বলে দিলাম যে আমার কাছে একটা ইউনিভ্যালেন্ট ইলেকট্রোলাইট আছে, লাইক সোডিয়াম ক্লোরাইড অর পটাশিয়াম ক্লোরাইড, এরকম ধরনের, বা HCl, যাক ইউনিভ্যালেন্ট মানে কি, একটা মলিকিউল অফ ইলেকট্রোলাইট ডিসোসিয়েট করলে একটাই ক্যাটায়ন দেবে, একটাই অ্যানায়ন দেবে, এবং এই উভয়েরই ক্যাটায়ন এবং অ্যানায়নের ভ্যালেন্সি গুলো 1। তার মানে শুধুমাত্র 1:1 ইলেকট্রোলাইট বললে হবে না, ইউনিভ্যালেন্ট বলতে হবে। 1:1 মানে কিন্তু 1:1 মানে কিন্তু কপার সালফেটও 1:1, একটাই কপার আয়ন দেয়, একটাই সালফেট আয়ন দেয়, বাট কপার আয়নেরও ভ্যালেন্সি এক নয়, সালফেট আয়নেরও ভ্যালেন্সি এক নয়, কিন্তু তারা 1:1 ইলেকট্রোলাইট। তার মানে আমি এখানে স্পেসিফিক্যালি ইউনিভ্যালেন্ট কথাটা ওই কারণে উচ্চারণ করছি, ব্র্যাকেটে 1:1 রাখছি। ওকে? তাহলে যদি এরকম একটা ইলেকট্রোলাইট থাকে, তার ক্ষেত্রে জেড প্লাস জেড মাইনাস দুটোই সমান, এবং জেড প্লাস জেড মাইনাস সমান হয়ে গেলে আই এর ভ্যালু কি হবে বুঝতেই পারছো, এর দিকে তাকালেই পরিষ্কার।
তাহলে এরকম ইউনিভ্যালেন্ট ইলেকট্রোলাইটের ক্ষেত্রে দেখো লগ প্লাস মাইনাসের এক্সপ্রেশনটা বিকামস ভেরি সিম্পল। আমি যদি টেম্পারেচার বলে দিই, আমি যদি বলে দিই কোন সলভেন্টে আমি সলিউশন বানিয়েছি, তাহলে এ ইজ ফিক্সড এবং আমি তার কনসেন্ট্রেশন জানলে আমি খুব ইজিলি লগ অফ গামা প্লাস মাইনাস বার করে নিতে পারবো। গামা প্লাস মাইনাস তার মানে তার অ্যান্টিলগ করলেই বেরিয়ে যাবে ন্যাচারালি। এরকম ধরনের সিচুয়েশনে আমার এই পুরো কাজটা খুব সিম্পলিফাইড হয়ে যাবে। ওকে, তার মানে দেখো এইরকম ধরনের কোনো একটা মডেল ব্যবহার করে, এই ধরনের কোনো একটা থার্মোডিনামিক একটা আর্গুমেন্ট দিয়ে আমরা তার মানে ডিবাই হুকেল মডেল থেকে থার্মোডিনামিক্সের সাথে একটা রিলেশনশিপ তৈরি করতে পারছি, যে রিলেশনশিপটা আমাদেরকে অ্যাটলিস্ট ক্রুডলি, আমরা জানি না এটা এক্সপেরিমেন্ট করলে তার রেজাল্টের সাথে কতদূর মিলবে, সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোয় দেখব, যে আমরা অ্যাটলিস্ট এইটুকু বুঝতে পারছি যে আমাদের কাছে খুব ক্রুডলি হলেও আমাদের অ্যাটলিস্ট একটা জিনিস তৈরি হবে। সেটা হচ্ছে এরকম যে আমরা গামা প্লাস মাইনাসকে থিওরেটিক্যালি ক্যালকুলেট করার একটা রাস্তা খুঁজে পেলাম, যে উদ্দেশ্যটা নিয়ে বেসিক্যালি আমরা ডিভাইহুকেল থিওরিটা পড়তে শুরু করেছিলাম। তার মানে সেই উদ্দেশ্যের দিকে আমরা এই অ্যাটলিস্ট এইটুকু সাকসেসফুল যে আমরা ক্যালকুলেট করতে পারছি, ক্যালকুলেট করার জন্য রিকোয়ার্ড ফর্মুলাগুলো আমাদের কাছে আছে। এখন প্রশ্ন আসবে যে এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনের সত্যতা কতটা, বা এই ক্যালকুলেশন থেকে পাওয়া রেজাল্ট আমাদের এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড রেজাল্টের সাথে কতটা মেলে। সেই সেই জিনিসগুলো, সেই জাজমেন্টগুলো আমরা পরে করব। ডিভাইহুকেল থিওরির আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গা আছে, যে জায়গাটা আমরা পরবর্তী ক্লাসগুলোয় আমরা অবভিয়াসলি এক্সপ্লোর করব, আমরা পরবর্তী ক্লাসগুলোয় দেখব। সেই জায়গাটা হচ্ছে, লক্ষ্য করে দেখবে বিএসসি পড়ার সময় আমরা একটা খুব সিম্পল ল পড়তাম এবং যে লটাকে ব্যবহার করে আমরা এক্সপেরিমেন্টও করেছি, আমাদের প্র্যাকটিক্যাল থাকতো বিএসসিতে, সেটা হচ্ছে কোলরাউস ল। ডিভাইহুকেল থিওরির আরেকটা খুব সুন্দর জিনিস হচ্ছে যে ডিভাইহুকেল থিওরি থিওরেটিক্যালি থিওরেটিক্যালি কোলরাউস ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন্সকে এস্টাবলিশ করতেও সাহায্য করে। কোলরাউস ল অ্যাবসলিউটলি একটা এক্সপেরিমেন্টাল ল, কিন্তু ডিভাইহুকেল থিওরির বিউটিটা হলো যে আমরা ডিভাইহুকেল থিওরির মতন একটা থিওরিটিক্যাল জায়গা থেকে আমরা কিন্তু এই কোলরাউস ল এর মতন একটা এক্সপেরিমেন্টাল মডেলকে রিপ্রোডিউস করতে পারি। আমরা পরবর্তী দুটো তিনটে ক্লাসে সেই জিনিসটাকে দেখব। নেক্সট ক্লাসটাতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বেসিক্যালি আমরা এই কোলরাউস লটাকে একবার একটু রিভাইজ করে নেব, রিভাইজ করে নিয়ে আবার ডিভাইহুকেল থিওরিতে ফিরে এসে আমরা বেসিক্যালি এই জিনিসটাকে নিয়ে কন্টিনিউ করব এবং দেখাবো যে ডিভাইহুকেল থিওরির স্ট্রেংথ কোন কোন জায়গায়। স্ট্রেংথটা দেখানো হয়ে গেলে আমরা অবভিয়াসলি তার লিমিটেশনের জায়গাগুলো আলোচনা করবো এবং তার মডিফিকেশনের দিকেও যাব। তোমাদের কাছে এই নেক্সট ক্লাসটা আসার আগে, পরের উইকে যেহেতু আমাদের স্পেকট্রোস্কোপি হবে, এই নেক্সট ক্লাসটা মানে নেক্সট কন্ডাক্টেন্সের ক্লাস আসার আগে অনেকটা সময় পাওয়া যাবে। তোমরা এই পুরো কন্ডাক্টেন্সের জিনিসটাকে একবার পড়ে নিও। না নিলে যেটা সমস্যা হবে পরবর্তীতে, আমরা যখন কোলরাউস ল পড়ে নিয়ে তারপরে আবার ডিভাইহুকেল থিওরিতে ঢুকবো, তখন কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় অসুবিধা হলেও হতে পারে। ঠিক আছে, আমি মেটেরিয়ালটা পাঠিয়ে দিচ্ছি, আজকে একটু আগেই ছাড়ছি। হ্যাঁ, এবং তোমরা যেটা করো এই জিনিসটা পুরোটা দেখে নিয়ে আমাকে বলো। নেক্সট উইকে আমরা আবার স্পেকট্রোস্কোপি দিয়ে কন্টিনিউ করবো।